স্নাতক সম্মান তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রাচীন গ্রিক সাহিত্য তত্ত্বের মহাকাব্য বিষয়ে একটি পাঠ নিব। অর্থাৎ অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব যে গ্রন্থ, সেই গ্রন্থ অবলম্বনে মহাকাব্য বিষয়ে অ্যারিস্টটলের যে অভিমত, সেই অভিমতের সাথে আমরা আজকে পরিচিত হব। প্রায় 2500 বছর আগের রচিত এই কাব্যতত্ত্ব যে গ্রন্থ, এই গ্রন্থের আত্মা বা প্রাণ হচ্ছে ট্র্যাজেডি। তো এই যে একটি গ্রন্থের আত্মা আমরা যখন ট্র্যাজেডি বললাম, তো সেই আত্মাকে কেন্দ্র করে এর যে শক্ত অস্থিপঞ্জর, এর যে চর্ম, এর যে মাংস হলো আবরণ, এই যেগুলো আমরা কল্পনা করি, এগুলো নিয়েই হচ্ছে কাব্যতত্ত্ব। তো সেগুলো হচ্ছে এই যে আত্মা বললাম, আত্মাকে কেন্দ্র করে অন্য যা এসেছে সেগুলো হচ্ছে সমস্ত কিছু হচ্ছে ট্র্যাজেডি কেন্দ্রিক। তো সেই সূত্রে আত্মা যদি ট্র্যাজেডি হয়, তাহলে সেই ট্র্যাজেডিরই আলোচনা প্রধানত এই কাব্যগ্রন্থ, এবং এই ট্র্যাজেডির সূত্রে এখানে আলোচিত হয়েছে মহাকাব্য, ট্র্যাজেডি, কবিতার উপযোগিতা, কবিতা সৃষ্টির প্রেরণা বা শিল্পের যে অনুপ্রেরণা, অনেক বিষয়। তো মূলত হচ্ছে ট্র্যাজেডি। তো এই কাব্যতত্ত্ব গ্রন্থে ট্র্যাজেডি বিষয়ক যে আলোচনা, সেই আলোচনার সূত্রে অ্যারিস্টটল মহাকাব্য এবং কমেডি এই দুটি বিষয়ের আলোচনা করেছেন। এবং ট্র্যাজেডির সাথে অনেক উপাদান নিয়ে মহাকাব্যের সাথে তুলনামূলক পদ্ধতিতে, অর্থাৎ মহাকাব্য এবং ট্র্যাজেডির মধ্যে কি কি সাদৃশ্য রয়েছে, কি কি বৈসাদৃশ্য রয়েছে, কি কি মিল রয়েছে, কি কি অমিল রয়েছে, এই সূত্রেই হচ্ছে ট্র্যাজেডির মহাকাব্যের আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন, বা মহাকাব্য সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিয়েছেন। এবং মনে রাখতে হবে, এটি 2500 বছর আগের ধারণা। এবং এই ধারণায় যে মহাকাব্য সম্পর্কে অ্যারিস্টটল যে ধারণা পোষণ করতেন এবং যেই ধারণা প্রকাশ করলেন, সেই ধারণা সৃষ্টি হয়েছিল, বা সেই অভিজ্ঞতা বা সেই অভিমত সৃষ্টি হয়েছিল তখনকার যে বিখ্যাত কবি, অর্থাৎ তার পূর্বকালের হেলেনিক যুগের যে মহাকবি হোমারের সার্থক দুটি মহাকাব্য, ইলিয়ড এবং ওডিসি, এই দুটির ভিত্তিতেই প্রধানত মহাকাব্য বিষয়ে আলোচনা করেছেন। তো যাই হোক, শুরুতেই অ্যারিস্টটল বলেছেন, সুর বা ষটপদী ছন্দে রচিত বর্ণনাত্মক যে কাব্য, তাই হচ্ছে মহাকাব্য। সুর বা ষটপদী ছন্দে, অর্থাৎ এই একটি নির্দিষ্ট ছন্দ আছে, তোমরা জানো, যেই ছন্দটি সাধারণত মহাকাব্যে ব্যবহার করা হয়, আমরা হেক্সামিটার বলে থাকি এটাকে। এবং তোমাদের যে ছন্দের পাঠ তোমরা যেখানে যেই কোর্সে নিয়েছো, সেখান থেকে নিশ্চয়ই এই ছন্দের সাথে পরিচিত হয়েছো। তাহলে ষটপদী ছন্দে যে বর্ণনাত্মক বিস্তারিত যে কাব্য, যে কাহিনী কাব্য, সেটি হচ্ছে মহাকাব্য। এবং ট্র্যাজেডির মতো এটিও একটি স্বয়ংসম্পূর্ণ ক্রিয়ার অনুকরণ, এবং সেই স্বয়ংসম্পূর্ণ ক্রিয়ার আদি থাকবে, অন্ত থাকবে, মধ্য থাকবে। অর্থাৎ ট্র্যাজেডিতে আমরা যেভাবে একটি কাহিনীর বিকাশ প্রক্রিয়া আলোচনা করেছি, এখানেও অনেকটা আদি, মধ্য, অন্ত সমন্বিত হবে এই কাব্য। এবং ট্র্যাজেডির মতো মহাকাব্যেও মানুষের যে গুরুগম্ভীর এবং অর্থাৎ যে সিরিয়াস অ্যাকশন, গুরুতর যে ক্রিয়াশীলতা, এবং মানুষের যে গম্ভীর যে জীবনযাপন বা গম্ভীর যে বিষয়, তারই অনুকরণ। অর্থাৎ ট্র্যাজেডিতে যে সিরিয়াস অ্যাকশনের কথা বলেছি, সেই সিরিয়াস অ্যাকশনেরই অনুকরণ হচ্ছে মহাকাব্য। এবং ট্র্যাজেডির মতো এখানেও একটি প্লট থাকবে, অর্থাৎ একটি কাহিনী থাকবে, এবং সেই কাহিনীটি ট্র্যাজেডির মতোই নাট্যিক রীতিতে
এগুলো গ্রন্থিবদ্ধ হবে, এগুলো সমন্বিত হবে নাট্যকৃতিতে, এবং অবশেষে ট্র্যাজেডির মতোই একটি আনন্দ অনুভূতির মাধ্যমে এই মহাকাব্যেরও সমাপ্তি ঘটবে। তাহলে আমরা অনেকগুলো মিল পেলাম ট্র্যাজেডির সাথে মহাকাব্যের, এবং যেগুলো আমরা বললাম যে আদি মধ্য অন্ত সমন্বিত একটি স্বয়ংসম্পূর্ণ ক্রিয়ার অনুকরণ, আমরা বললাম হচ্ছে দুটি মানব জীবনের গুরুতর ও গম্ভীর বিষয়ের অনুকরণ, আমরা বললাম যে ট্র্যাজেডিতে যে একটি ঐক্যের ব্যাপার আছে, অর্থাৎ ট্র্যাজেডির সম্পূর্ণ অংশ জৈবিক ঐক্যে সমন্বিত থাকবে, অর্গানিক ইউনিটি। মহাকাব্যেও এইরকম একটি জৈবিক ঐক্য থাকবে এবং এই ঐক্যের ভিত্তিতে প্লট গঠিত হবে, এবং সেই প্লট গঠিত হবে নাট্যিক রীতিতে। এর সাথে প্লটের সমাপ্তিতে, অর্থাৎ ঘটনার সমাপ্তিতে, কাহিনীর সমাপ্তিতে একটি আনন্দ অনুভূতির প্রকাশ ঘটবে। এবং অ্যারিস্টটলের মধ্যে ওই সময় পর্যন্ত অনেক মহাকবি বিরাজমান ছিলেন বা অনেক মহাকাব্য রচিত হয়েছে। যেমন আমাদের মাইকেল মধুসূদনের সময় কিন্তু হচ্ছে যে আমরা মেঘনাদ বধ মহাকাব্যের নাম জানি, কিন্তু অনেক মহাকাব্য রচিত হয়েছে, বাকিগুলো হয়তো সার্থক হয়নি। তো অ্যারিস্টটলের পূর্ব পর্যন্ত অনেক মহাকাব্য রচিত হয়েছে আমাদের অনুমান, কিন্তু হোমারকেই তিনি সার্থক মহাকবি মনে করতেন, এবং হোমারকে তিনি গুরুত্ব দিতেন এই কারণেই যে এই যে ট্রয় যুদ্ধের যে বিশাল যে কাহিনী, বিশাল যে প্রেক্ষাপট, সেখান থেকে তিনি একটি ছোট অংশ বাছাই করে, ছোট অংশ নির্বাচন করে নির্মাণ করেন ইলিয়াড নামক মহাকাব্য। তো এইসব কারণে এই যে বোধ, এই যে জ্ঞান, যে শিল্প জ্ঞান, এই কারণেই, এই জ্ঞানের কারণেই অ্যারিস্টটল হোমারকেই সর্বাপেক্ষা সার্থক মহাকবি মনে করেছেন। তো আমরা ট্র্যাজেডি আলোচনার সময় ট্র্যাজেডির শ্রেণী বিভাগ করেছিলাম, মানে অ্যারিস্টটল করেছিলেন, সেগুলো আলোচনা করেছিলাম। মহাকাব্য অ্যারিস্টটল এরকম একটা শ্রেণী বিভাগ করেছেন, যেগুলোকে আমরা বলতে পারি সরল মহাকাব্য, জটিল মহাকাব্য, চরিত্র মুখ্য মহাকাব্য, জীবনের বিপর্যয়ের কাহিনী প্রধান মহাকাব্য। এই চারটি ভাগে ভাগ করেছে। এবং তোমরা খেয়াল করে দেখবে আমরা ট্র্যাজেডির ক্ষেত্রে সরল ট্র্যাজেডি এক ধরনের এইরকমই, তারপরে জটিল ট্র্যাজেডি, চরিত্র প্রধান ট্র্যাজেডি, কাহিনীর বিপর্যয়মূলক, এরকম আমরা চার রকমের ট্র্যাজেডিকেও চারটি শ্রেণীতে ভাগ করেছিলাম, বা অ্যারিস্টটল ভাগ করেছিলেন। এখানেও ভাগ করা হয়েছে, যদিও একটু পার্থক্য রয়েছে। তো এই চারটি ভাগের মধ্যে প্রথমটি হচ্ছে সরল মহাকাব্য। সরল মহাকাব্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে কাহিনীর বিপ্রতিপতা ও উদ্ঘাটন থাকবে না, অর্থাৎ একটি সরল কাহিনী থাকবে। প্লটগুলো এমনভাবে সন্নিবেশ করা হবে যেখানে কোনো জটিলতা থাকবে না। এবং এর বিপরীতে জটিল মহাকাব্যের ক্ষেত্রে আবার এই বিপ্রতিপতা এবং উদ্ঘাটনই হচ্ছে জটিল মহাকাব্যের অনিবার্য উপাদান। তাহলে সরল মহাকাব্যে বিপ্রতিপতা এবং উদ্ঘাটন থাকবে না, জটিল মহাকাব্যের অনিবার্য উপাদান হচ্ছে বিপ্রতিপতা ও উদ্ঘাটন। তো বিপ্রতিপতা এবং উদ্ঘাটন নিয়ে আমরা ট্র্যাজেডি আলোচনার সময় তোমাদের সাথে আমি এই বিষয়ে কথা বলেছি, এবং তোমরা এই গ্রন্থের মধ্যে দেখবে, কাব্যতত্ত্ব গ্রন্থে, যে বিপ্রতিপতা এবং উদ্ঘাটন এই দুইটি শব্দকে এবং এই দুইটি বিষয়কে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন অ্যারিস্টটল, এবং একটি বিশেষ মানে পর্যাপ্ত জায়গা দিয়ে এই বিষয়গুলো আলোচনা করেছেন। বিপ্রতিপতা কি? একটি ঘটনার বিপ্রতিপতা হচ্ছে একটি ঘটনার বিপরীতমুখী পরিবর্তন। বিপরীতমুখী অর্থাৎ একটি সামনের দিকে যাচ্ছে, সে ঘটনাটা হঠাৎ করে পশ্চাৎমুখী হয়ে গেল। এই যে বিপরীতমুখী যে পরিবর্তন, এটি হচ্ছে বিপ্রতিপতা। তো এই যে এই বিপরীতমুখী পরিবর্তনের ফলে কি ঘটে? যেটা ঘটে, আমরা অজানা থেকে জানার দিকে ধাবিত হই, আমরা অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে ধাবিত হই। তোমরা সেই ওয়াদিপাস নাটকের কথা যদি খেয়াল করো, যে ওই যে রাজদরবারের জনতার সামনে, অমাত্যবর্গের সামনে ইদিপাস বসেছিলেন, এবং অজানা যে কারো পাপে
এই রাজ্যের এই দুরবস্থা। তো সেই অজানাকে জানার জন্য কিন্তু ক্রমেই আমরা ইদিপাস নাটকে দেখি আমরা পিছনের দিকে যাচ্ছি, পিছনের কাহিনীর সাথে পরিচিত হচ্ছি বর্তমানে বসে। এই যে বিপরীতমুখী পরিবর্তন, এটি হচ্ছে বিপ্রতিপতা, এবং এই বিপরীতমুখী পরিবর্তনের মাধ্যমে আমরা যখন অজানা থেকে জানায় প্রবেশ করি, অজ্ঞানতা থেকে আমরা যখন জ্ঞানের সাথে আমরা পরিচিত হই, এই ঘটনাটাকে বলা হয় উদ্ঘাটন। তো যাই হোক, আমরা আলাপ করছিলাম সরল মহাকাব্যে বিপ্রতিপতা উদ্ঘাটন থাকবে না, জটিল মহাকাব্যের অনিবার্য উপাদান বিপ্রতিপতা। চরিত্র মুখ্য মহাকাব্য হচ্ছে অর্থাৎ যখন একটি চরিত্রকে কেন্দ্র করে, একটি চরিত্রকে প্রধান করে একটি মহাকাব্য রচিত হয়, তখন সেই মহাকাব্যকে চরিত্র প্রধান মহাকাব্য বলা হয়ে থাকে। যেমন একটি বিখ্যাত চরিত্র আছে গ্রিক পুরাণের, ওডিসিয়াস। তো এই ওডিসিয়াস যে চরিত্রটি, এই চরিত্রের যে জীবনের যে কাহিনী, এই চরিত্রের জীবনের যে বিকাশ, সেই ঘটনা নিয়ে হোমার রচনা করেন ওডিসি নামক মহাকাব্য। এটি চরিত্র প্রধান কাব্যের একটি দৃষ্টান্ত। আরেকটি হচ্ছে জীবনের বিপর্যয়ের কাহিনী প্রধান মহাকাব্য, অর্থাৎ মানুষের জীবনের যে বিপর্যয়, এটিও মানে অনেকটা হচ্ছে জটিল এবং হচ্ছে যে চরিত্র প্রধান এবং জীবনের বিপর্যয়ের কাহিনী প্রধান। এই তিনটি উপাদানই কিন্তু হচ্ছে যে ওডিসি মহাকাব্যের মধ্যে রয়ে গেছে। যাই হোক, আমরা এই যে বিপ্রতিপতা এবং উদ্ঘাটন, এটা আমরা ট্র্যাজেডিতেও দেখেছি, একই ঘটনা আমরা মহাকাব্যেও পেলাম। এটি একটি সাদৃশ্যের দিক। এর সাথে ট্র্যাজেডিতে আমরা যে অভিপ্রায় এবং ভাষারীতি বিষয়ে আলোচনা করেছিলাম, মহাকাব্যেও অভিপ্রায় এবং ভাষারীতি প্রয়োজন রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। এর সাথে এই দুই ধরনের কাব্যই, অর্থাৎ মহাকাব্য এবং ট্র্যাজেডি, দুই ধরনের কাব্যই পদ্যে রচিত। এগুলো আমরা প্রাথমিকভাবে মিলের দিকেই বা সাদৃশ্যের দিকগুলোই আলোচনা করছি। তো আরেকটা বিষয় হচ্ছে যে গল্পটা কে বলবে, ঘটনাটা কে বলবে। ট্র্যাজেডি এবং মহাকাব্যের এই জায়গাটায় একটু পার্থক্য রয়েছে। ট্র্যাজেডিতে আমরা খেয়াল করি সেটি হচ্ছে যে মঞ্চে অভিনেতার উপস্থিতিতে অভিনেতা সরাসরি তার অভিব্যক্তি প্রকাশ করেন, অর্থাৎ তার কথোপকথনের মধ্য দিয়ে, তার সংলাপের মধ্য দিয়ে কাহিনীর বিস্তার ঘটে, কাহিনীর প্রকাশ ঘটে। কিন্তু মহাকাব্যে বর্ণনা করা হয়, কেউ যে কাব্যটি হচ্ছে বর্ণনাত্মক, কেউ একজন বিবরণ দিচ্ছেন। তো সেখানে যে কবি স্বয়ং বর্ণনা দিতে পারেন, কিন্তু অ্যারিস্টটলের মতে যদি একটি মহাকাব্যের সমস্ত ঘটনা কবি নিজে বর্ণনা করেন, সেখানে কবির এই কাব্যের যে গাঁথুনি দুর্বল হয়ে যেতে পারে। এছাড়া কবি নিরাসক্ত নাও থাকতে পারেন। এই কারণে তার অভিমত যে একজন সার্থক মহাকবি স্বভাবত যেটা করবেন বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে তিনি কাহিনীর বর্ণনা শুরু করে একটা সময় গিয়ে একটা চরিত্রকে সামনে এনে উপস্থিত করে দিবেন, এবং সেই উপস্থিত চরিত্রই তার ঘটনা বিবরণ দিবে, এবং এই চরিত্রগুলো হচ্ছে যে তখন বিশেষ হয়ে উঠবে এবং স্বাতন্ত্র্যমণ্ডিত হয়ে উঠবে। এবং যদি একটি চরিত্রের বর্ণনা শুধু মহাকবি দিয়ে যান বা সমস্ত কাহিনী, তখন চরিত্রগুলো বিশেষত্বহীন হয়ে পড়তে পারে। মহাকাব্য আরেকটি বিষয় হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটি, সেটি হচ্ছে যে ট্র্যাজেডির মতোই যে মহাকাব্য বিশ্বাসযোগ্য অসম্ভব, অবিশ্বাসযোগ্য সম্ভবের চেয়ে বেশি উপযোগী। বিশ্বাসযোগ্য অসম্ভব মানে কোনো একটা ঘটনা অসম্ভব হতে পারে, কিন্তু সেটি বিশ্বাসযোগ্য, সেটা ঘটতেও পারে, আমার বিশ্বাসে সেটি আছে। তো এই বিষয়টি অবিশ্বাসযোগ্য সম্ভবের চেয়ে বেশি কার্যকর, বেশি উপযোগী। কাব্যের জন্য যা অনিবার্য, জীবনের জন্য বা জীবনের উন্নততর আদর্শের জন্য যা অসম্ভব কিন্তু ঘটতে পারে,
তাই হচ্ছে বিশ্বাসযোগ্য অসম্ভব। আর অবিশ্বাসযোগ্য সম্ভব কি? অবিশ্বাসযোগ্য সম্ভব হচ্ছে যেটি ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ এটা সম্ভব কিন্তু কিভাবে সম্ভব সেটা আমরা ব্যাখ্যা করতে পারতেছি না, এটাকে বলা হয় অবিশ্বাসযোগ্য সম্ভব। তো এই অবিশ্বাসযোগ্য সম্ভব এগুলো ঘটনাকে বা কাহিনীকে দুর্বল করে দিতে পারে। এই অব্যাখ্যাত বা যেটি ব্যাখ্যা করা যায় না এগুলো মহাকাব্যে না থাকাই ভালো। অ্যারিস্টটলের অভিমত এইরকম। যদি একান্তই অনিবার্য হয়, প্রয়োজন হয়ে পড়ে, তাহলে কাহিনীর বাইরে রাখাই ভালো এগুলো। অর্থাৎ সেগুলো যেন হচ্ছে যে পরোক্ষে থাকে, প্রত্যক্ষে যেন না থাকে। আরেকটি হচ্ছে যে আমরা যেমন দেখি ট্র্যাজেডিতে ভাষা রীতির, অর্থাৎ যে নাটকে নানান রকম ছন্দ, নানান রকম ভাষা ব্যবহার করার সুযোগ রয়েছে। এখনো পর্যন্ত আমরা দেখি যে প্রমিত বাংলা ভাষা ব্যবহৃত একই নাটকে বিভিন্ন রকম আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়। তো তখন এরকম ভাষার নানামাত্রিক ব্যবহার ছিল। তো অ্যারিস্টটল মহাকাব্যের ভাষা সম্পর্কে যে কথাটি বলেছেন যে ভাষার যে প্রয়োগ, ভাষার যে পরীক্ষা নিরীক্ষা, এই ভাষার যে বিস্তারিত প্রয়োগের যে ব্যাপারটি, সেটি হচ্ছে যে কাহিনী যেখানে মন্থর, যেখানে নাটকীয়তা কম, যেখানে একটু শিথিল, সেই জায়গাটাতে ভাষার পরীক্ষা নিরীক্ষার দিকে কবি ঝুঁকে থাকেন, বা ঝোঁকাটা ওখানে পরীক্ষা নিরীক্ষা করলে পাঠক তখন সেটি নিতে সহজ হয়। ওখানে পাঠক ভাষার পরীক্ষা নিরীক্ষাটা, অর্থাৎ ভাষার প্রয়োগটা তিনি উপভোগ করতে পারেন। ট্র্যাজেডি ও মহাকাব্যের বৈসাদৃশ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর প্রকাশ রীতি। প্রকাশ রীতি কি? আমরা ট্র্যাজেডির যে সংজ্ঞা পড়েছিলাম, সেই সংজ্ঞায় তোমাদের মনে আছে যে আমরা বলেছিলাম যে ট্র্যাজেডির বর্ণনাত্মক নয়, নাটকীয়। এই দুঃখিত, এই যে বর্ণনাত্মক নয়, নাটকীয়, অর্থাৎ সংলাপের মাধ্যমে, এখানে সংলাপের কথাই বলা হয়েছে। একটি চরিত্র বা একজন অভিনেতা মঞ্চে যে সংলাপ উপস্থাপন করেন সেই কথাই বলা হয়েছে। তাহলে যেটা মুদ্রা কথা দাঁড়ায় সেটি হচ্ছে যে ট্র্যাজেডি হচ্ছে সংলাপধর্মী আর মহাকাব্য হচ্ছে বর্ণনাধর্মী। এবং বর্ণনাধর্মী হওয়ার কারণে মহাকাব্যের যে দৈর্ঘ্য, এটা বিস্তারিত, সুবিস্তৃত হওয়া সম্ভব, কিন্তু ট্র্যাজেডির দৈর্ঘ্য বিস্তারিত হওয়া সম্ভব না। তো মহাকাব্যের এই যে দৈর্ঘ্য বিস্তারিত হওয়া সম্ভব বলেই এখানে অনেক ঘটনার সমাবেশ ঘটানো যায়। এবং পৃথিবীতে যত মহাকাব্য আছে, ভারতীয় মহাকাব্য সহ বা ইউরোপের যত মহাকাব্য আছে, সব জায়গায় তোমরা দেখবে যে এটা সুবিস্তৃত কাহিনী, বিশাল এক প্ল্যাটফর্ম, বিশাল এক ক্ষেত্র, বিশাল অসংখ্য প্লটের এক সমন্বয়, একটি কেন্দ্রীয় প্লট সংগঠিত হয়েছে। তো যাই হোক, কিন্তু ট্র্যাজেডিতে সেটা সম্ভব না, সেটা সময় নির্দিষ্ট এবং হচ্ছে যে মানুষের স্মৃতি সেটাকে ধারণ করার ব্যাপার আছে, সামনে দর্শক বসে। তো যাই হোক, আরেকটি বিষয় হচ্ছে ছন্দের কথা তোমাদেরকে বলেছি। এবং আমরা যখন ট্র্যাজেডির আলোচনা করেছিলাম তখন আমরা বারবার বলেছিলাম যে কাব্যের যে তিনটি শ্রেণী বিভাগ করেছিলেন সেটি মূলত ভাষা এবং কাব্যের সংগঠনের মাধ্যমে। একটি হচ্ছে খণ্ড কবিতা বা আয়াম্বিক কবিতা আমরা বলেছিলাম, একটি হচ্ছে ট্র্যাজেডি বা নাটক, আর একটি হচ্ছে মহাকাব্য। এবং সেখানে তোমাদের মনে আছে আমরা তিন ধরনের ছন্দের কথা বলেছিলাম। একটি হচ্ছে নাটকের ছন্দ অর্থাৎ ট্র্যাজেডির ছন্দ, একটি হচ্ছে খণ্ড কবিতার ছন্দ, আরেকটি হচ্ছে মহাকাব্যের ছন্দ। তবে নাটকে এই খণ্ড কবিতার এবং মহাকাব্যের ছন্দ ব্যবহৃত হতে পারে, কিন্তু মহাকাব্যের প্রধান ছন্দ বা মহাকাব্যের ছন্দ হচ্ছে ষটপদী, হেক্সামিটার, বাংলায় সুরও বলা হয় এই ছন্দকে। এই ছন্দ অনেক বেশি গম্ভীর, অনেক বেশি রাজকীয়। এবং অ্যারিস্টটল মনে করতেন যে এই ছন্দের জন্মই হয়েছে, এই যে তিনি রাজকীয় বলেছেন এই ছন্দকে, এই রাজকীয় ছন্দের জন্মই হয়েছে মহাকাব্যের জন্য। এবং এই ছন্দে অনেক অপরিচিত শব্দ এবং রূপকের ব্যবহার করা খুব সহজ। এবং
এই ছন্দ ব্যতীত অন্য কোনো ছন্দে মহাকাব্য পাঠকের জন্য তৃপ্তি নিয়ে আসতে পারে না। আমরা যে আয়াম্বিক ছন্দের কথা বলেছিলাম সেটি জীবনের বাস্তব ঘটনা, দৈনন্দিন জীবনের ঘটনা, সমকালের ঘটনা সেই ছন্দে নিয়ে আসা যায়, কিন্তু মহাকাব্যের জন্য আয়াম্বিক উপযোগী নয়। এই যে ছন্দ ষটপদী বা হেক্সামিটার, এটা প্রাচীন গ্রিক মহাকাব্যের ছন্দ। ইলিয়ড, ওডিসি এই কাব্যে রচিত হয়েছে। পরবর্তীতে গ্রিসের পরে যে ল্যাটিন ভাষার যে বিকাশ ঘটে, ল্যাটিন ভাষার মহাকাব্যগুলো এই ছন্দে রচিত হয়। এবং ল্যাটিন, তোমরা জানো যে গ্রিক থেকে অনেক কিছু নেয় ল্যাটিন ভাষা, এবং এই ল্যাটিন ভাষার বিখ্যাত মহাকাব্য যে ভার্জিলের ইনিডও এই ছন্দে রচিত। আরেকটি বিষয়, মহাকাব্যে অসম্ভব ঘটনা থাকতে পারে। অসম্ভব ঘটনা মানে যেটা বাস্তবে সম্ভব না, এরকম অসম্ভব ঘটনা মহাকাব্যে থাকা সম্ভব। কারণ এটা কি করে, এই দীর্ঘ যেহেতু কাব্য এবং হচ্ছে যে লম্বা যেহেতু কাব্য, এইরকম অসম্ভব ঘটনা আমাদের বিশ্বাসের জগতে, আমাদের মনোজগতে এক ধরনের বিস্ময়, এক ধরনের চমৎকারিত্বের সৃষ্টি করে। এই কারণে এর মধ্যে অসম্ভব ঘটনা থাকতে পারে। এবং চরিত্রের যে প্রত্যক্ষ অনুপস্থিতি একটি কাব্যে, এখানে প্রত্যক্ষভাবে, অর্থাৎ এই কথাটা কেন আসছে, এই কথাটা আসছে যে নাটকে বা ট্র্যাজেডিতে মঞ্চে চরিত্র উপস্থিত থাকে। এখানে যেহেতু একইভাবে চরিত্র উপস্থিত নেই, সেহেতু এখানে এই যে বর্ণনাত্মক যে রীতি, এই রীতির মধ্যে যদি অসম্ভব ঘটনার প্রবেশ ঘটানো যায়, তাহলে সেটা কাহিনীর মধ্যে এক ধরনের চমৎকারিত্ব তৈরি করতে পারে। আরেকটি বৈসাদৃশ্য, সেটি হচ্ছে যে ইতিমধ্যেই তোমরা বুঝে ফেলেছো যে ট্র্যাজেডি এবং মহাকাব্যের মধ্যে যে একটি অভিনীত হয়, মঞ্চে প্রদর্শিত হয়, বা সেখানে শ্রোতা এবং দর্শক উপস্থিত থাকে, আর মহাকাব্য হচ্ছে পাঠ করতে হয়। এটা এক ধরনের বিবরণ, এক ধরনের বর্ণনাত্মক। আরেকটি কথা হচ্ছে যে তোমরা খেয়াল রাখবে, মহাকাব্যের যতগুলো উপাদানের কথা আমরা বললাম, যতগুলো বৈশিষ্ট্যের কথা আমরা বললাম, সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু ট্র্যাজেডিতে উপস্থিত। ট্র্যাজেডিতে এগুলো আছে, কিন্তু ট্র্যাজেডির সমস্ত উপাদান কিন্তু মহাকাব্যের মধ্যে নেই। কী কী উপাদান নেই? যেমন ট্র্যাজেডির খুব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সঙ্গীত এবং দৃশ্য। এই সঙ্গীত এবং দৃশ্য এটি কিন্তু মহাকাব্যে নেই। মহাকাব্যে থাকতে পারে কোথাও একটা সাংগীতিক বা একটা সঙ্গীত অনুষ্ঠান চলছে, ওই অনুষ্ঠানের একটা বিবরণ থাকতে পারে, কিন্তু সরাসরি কোরাস বা ব্যক্তির কণ্ঠে যে মিউজিক থাকে ট্র্যাজেডিতে, নাটকে, সেটা মহাকাব্যে সম্ভব নয়। আর একটা হচ্ছে যে দৃশ্যের পর দৃশ্য সাজিয়ে মঞ্চে উপস্থাপন করার যে ব্যাপারটি ট্র্যাজেডিতে রয়েছে, সেটি মহাকাব্যে সম্ভব না। আর ট্র্যাজেডি এবং মহাকাব্যের যে দৈর্ঘ্যের বিষয়টি আমরা বলেছিলাম, যে ঘটনার বা প্লট অনেক বিস্তৃত, এবং এই দৈর্ঘ্যের প্রসঙ্গেই আমরা বলতে পারি যে এই যে পাঠক বা শ্রোতা, তাদের কাছে কোন শিল্প মাধ্যমের আবেদন সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে অ্যারিস্টটলের অভিমত হচ্ছে যে ট্র্যাজেডির আবেদন অনেক বেশি, কারণ মহাকাব্য হচ্ছে অনেক বেশি বিস্তারিত, অনেক প্লট, অনেক ঘটনা একসাথে সমন্বিত হয়, এবং হচ্ছে যে একটি সুদীর্ঘ বিষয় এবং বিশাল প্রেক্ষাপট থাকার কারণে সেটি মন্থর হতে পারে, সেটির বন্ধন শিথিল হতে পারে। কিন্তু পক্ষান্তরে ট্র্যাজেডি অনেক বেশি ঘনীভূত, অনেক বেশি সংহত, এবং একটি সুনির্দিষ্ট পরিসরে, একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে একটি সুনির্দিষ্ট সময়ের কাহিনী উপস্থাপন করা হয়। এই কারণে ট্র্যাজেডির আবেদন অনেক বেশি। এবং ইদিপাস নাটকের যে বিস্তৃতি, এটি যদি ইলিয়ডের মতো হতো, ইলিয়ড মহাকাব্যের মতো এত বিস্তারিত কাহিনী যদি ইদিপাসের মধ্যে প্রবেশ করানো হতো, তাহলে তার কাহিনী, তার উপস্থাপন অনেক বেশি বা ঐক্য অনেক বেশি শিথিল হয়ে যেত। যাই হোক, এই যে মহাকাব্যের ঐক্য অপেক্ষাকৃত শিথিল, বা এই যে শিথিলতার কথা আমরা বললাম, এই শিথিলতা বলতে কিন্তু হচ্ছে যে
এটি দুর্বল বা এটির গাঁথুনি ভেঙে যাচ্ছে এইরকম কথা বোঝানো হয়নি। এই শিথিলতা মানে হচ্ছে যে ট্র্যাজেডির তুলনায়, নাটকের তুলনায় এটি শিথিল। এখানে অনেকগুলো ক্রিয়ার সমন্বয়ে একটি মহাক্রিয়া উপস্থাপিত হয়। তো যেখানে মহাকাব্যের কোনো স্বতন্ত্র সুনির্দিষ্ট স্বল্প পরিসরের কোনো আয়তন এখানে নেই, কিন্তু ট্র্যাজেডিতে একটি সুনির্দিষ্ট পরিসরে একটি বিষাদময় কাহিনীর উপস্থাপন ঘটানো হয়। যাই হোক, এই যে শিথিলতার কথা মহাকাব্যের ক্ষেত্রে অ্যারিস্টটল বলেছেন, তিনি আবার হোমারের ক্ষেত্রে এই কথা কোনোভাবেই মেনে নিতে রাজি নন, যে হোমারের কাব্যে বা মহাকাব্যের যে গাঁথুনি সেখানে কোথাও এই শিথিলতা নেই। তার মানে ওই সময় পর্যন্ত রচিত অন্যান্য আরও অনেক মহাকাব্য তার সামনে উপাদান হিসেবে বিবেচিত হয়েছিল কাব্যতত্ত্ব রচনার ক্ষেত্রে, এবং সেই বিবেচনায় তিনি এই গ্রন্থির যে শিথিলতা, বন্ধনের যে শিথিলতা, কাহিনীর যে মন্থরতা, এই কথাগুলো বলেছেন। কিন্তু ট্র্যাজেডি এবং মহাকাব্য এই দুটির তুলনা করতে গিয়ে কোন শিল্পটি বেশি উপযোগী দর্শক মনে আনন্দ সঞ্চার করতে, সেই বিষয়ে অ্যারিস্টটলের অভিমত এখানে অবশ্যই উৎকৃষ্টতর শিল্প হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডি হচ্ছে গুরুত্বপূর্ণ শিল্প। তো যাই হোক, আমরা এই পর্যন্তই আজকে রাখলাম। তোমরা এই বিষয়টিও একটু জেনে রাখবে, এবং তোমরা দেখবা যে গ্রন্থের কাব্যতত্ত্বের শেষের দিকে মহাকাব্যের এবং কমেডির আলোচনা আসছে, এবং সেই মহাকাব্যের আলোচনায় তোমরা যদি বার দুয়েক পাঠ করো, রিডিং পড়ো, তাও তোমরা এই তুলনামূলক পদ্ধতিতে, অর্থাৎ ট্র্যাজেডি এবং মহাকাব্যের যে তুলনামূলক আলোচনা, সেখান থেকে মহাকাব্য সম্পর্কে একটি ধারণা তোমরা পেয়ে যাবে, এবং তোমাদের পরীক্ষার জন্য এই বিষয়টা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং বিশেষ করে ভাইভাতে এবং তোমার বড় প্রশ্নেও মহাকাব্য এবং ট্র্যাজেডির একটি, অ্যারিস্টটলের মতে মহাকাব্য এবং ট্র্যাজেডির একটি তুলনামূলক আলোচনা উপস্থাপন করো, কিংবা মহাকাব্য সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত তুলে ধরো। এই ধরনের প্রশ্ন থাকে বিভিন্ন সময়। এই কারণে তোমরা এই বিষয়ে একটি প্রস্তুতি নিয়ে আসবে। যাই হোক, আমরা এরপরে রোমান সাহিত্য তত্ত্বে চলে যাব। রোমান সাহিত্য তত্ত্বে আমরা হোরেসকে দিয়ে শুরু করব। হোরেস এবং লংজিনাস এই দুজনের সাহিত্য তত্ত্ব আমরা পাঠ করব, এবং হোরেসের যে আর্স পোয়েটিকা, এই বইটি তোমাদের কাছে নিশ্চয়ই থাকার কথা, যে অনুবাদটি, এটি তোমরা দেখে আসবে। আমরা পরবর্তী ক্লাস হোরেসের আর্স পোয়েটিকার উপরে নেব, এবং হচ্ছে যে অর্থাৎ হোরেসের সাহিত্য ভাবনা আমরা আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে। আশা করি এই সপ্তাহে আরেকবার তোমাদের সাথে সাক্ষাৎ ঘটবে।